আচ্ছা, আগের ক্লাসে আমরা গোলকের ইন্ট্রোডাকশনটা পড়ে নিয়েছিলাম, যে গোলকের ব্যাপারটা আমরা উপরে আগে দেখে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা তাহলে বাকিটা করব। তো প্রথম প্রশ্নটা দেখো কি লেখা আছে, 2r একক দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে আমাকে আগে প্রথমে জানতে হবে যে নিরেট গোলকের আয়তনের ফর্মুলাটা কি। সেটা আমরা আগের ক্লাসে লিখে নিয়েছি, নিশ্চয়ই তোমরা সেটা নোট ডাউন করে নিয়েছো। তো আমরা সেখান থেকেই শুরু করছি। তাহলে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরিট গোলকের আয়তন জানতে গেলে আমাকে গোলকের আয়তনের ফর্মুলাটা জানতে হবে। গোলকের আয়তনের ফর্মুলাটা আমরা জানি যে 4/3 পাই আর কিউব, যেখানে আরটা কি, আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে এমসিকিউ, তার মানে আমাকে পুরোটা করে দেখানোর দরকার নেই, আমাকে রাফ করে কোনটা কারেক্ট সেটা টিক দিলেই হবে। তো আমরা সেইভাবেই করবো এই অঙ্কগুলো। তাও আমি একটু লিখে করি তাহলে, কারণ 2 নম্বরের অঙ্ক যদি এটা হয় তাহলে কি করে করবো। তাহলে যাই হোক, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরট গোলকের আয়তন। তাহলে গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 2r। তাহলে আমার যে ফর্মুলাটা আছে আর এর জায়গায় আমি কত বসাবো, 2r বসাবো। তাহলে গোলকের আয়তন যেটা হবে, তাহলে কি ফর্মুলা আমরা লিখবো, কি গোলকের আয়তন, সেটা কি লিখবো, গোলকের আয়তন আমরা লিখবো হচ্ছে 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধের কিউব। তো ব্যাসার্ধ মানে এখানে কত দেওয়া আছে, 2r, তাহলে লিখবো 2r তার কিউব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4/3 পাই আরটা 2, তাহলে কিউবটা 2 এর উপরেও হবে, কিউবটা r এর উপরে হবে, তার মানে হচ্ছে 4/3 পাই 8 আর কিউব। তাহলে ইন্টু করলে আমাদের কত হবে, 32/3 পাই আর কিউব। এবার আটটা কিসে আছে, এককে আছে, তাহলে ফর্মুলা আমরা লিখব কি, ঘন একক। এখানেও ঘন একক, এখানেও ঘন একক, লাস্টে আরেকবার আমরা পরিষ্কার করে লিখে দেবো ঘন একক। ঠিক আছে, তাহলে কোনটি হচ্ছে আমাদের উত্তর, এ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। তাহলে এতে আমরা টিক দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পরেরটায় যাই। এটা দেখো পরের প্রশ্নটি, পরেরটা কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। দুটো গোলকের আয়তনের অনুপাত দিয়েছে, তো আমি লিখে করি পুরোটাই আমরা। তাহলে প্রথমে আসি, প্রথম গোলকের আয়তন আর দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে ধরে নিই প্রথম গোলকের আয়তন আমি 2 নম্বরের অঙ্কের মতো লিখে করছি, আর পরীক্ষায় অঙ্কটা 2 নম্বরেও আসতে পারে। আর যদি এটা 1 নম্বরের এমসিকিউতে আসে তাহলে তোমরা রাফে করে নিয়ে টিক দিয়ে দেবো। ঠিক আছে, তো আগে পুরোটা করে নাও, বেসিকটা বুঝে নাও। তাহলে প্রথম নিরেট গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন। আচ্ছা, আয়তনের আগে কি লাগবে আমাকে, বক্রতলের ক্ষেত্রফল। আগে তো টার্গেটটা বুঝে নিই। আমাদের কাছে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4πr²। কিন্তু এখানে কটা গোলক আছে, দুটি গোলক আছে। তাহলে দুটোর জন্য একটাতে আমি r1 ধরবো, আরেকটাতে r2 ধরবো। তাহলে আমাকে আগে ব্যাসার্ধটা ধরে নিতে হবে। আচ্ছা, প্রথম গোলকের, তাহলে আমরা এখানে প্রথম গোলকের আয়তন ওইগুলো সব ধরছি, প্রথম গোলকের ব্যাসার্ধ আয়তন ওগুলো সব ধরতে হবে। তাহলে ধরে নিয়ে হবে প্রথম গোলকের ব্যাসার্ধ r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2। এখানে আমরা লিখে নেব মনে করি। ঠিক আছে, আর আমরা কি লিখে নেবো, বক্রতলের ক্ষেত্রফল, ওটা আমরা পরে লিখে নেবো অঙ্কগত করতে। ঠিক আছে, এতটুকু ধরে নিলাম। এবার তাহলে প্রদত্ত বা প্রশ্ন অনুসারে আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে দুটো গোলকের আয়তন অনুপাত। তাহলে প্রথম গোলকের আয়তন ভাগ অনুপাত বলেছে এখানে, তাহলে অনুপাত থেকে আমি 1/8 এই ফর্মেও লিখতে পারি। সেখান থেকে আমরা এইভাবে লিখে নিচ্ছি। তাহলে দ্বিতীয় গোলকের
আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন সেটা কত হবে, এটা বলেছে কত 1/8। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করি। প্রথম গোলকের আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব, তাই তো। প্রথম গোলকের ক্ষেত্রে আরটা কত ধরেছি আমি r1, তাহলে r1 কিউব। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু তাহলে কি হবে 1/8। এবার দেখো উপর নিচে সব কাটাকুটি যাচ্ছে, এখানে 4 4 কেটে গেল, 3 3 নিচে নিচে কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে পুরো হইল r1/r2। তাহলে r1 কিউব বাই r2 কিউব, r2 তার কিউব ইকুয়াল টু কত 1/8। ঠিক আছে, বাকিটা আমি এই সাইডে করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে ইকুয়াল টু দাও। তাহলে এখানটা হচ্ছে r1 বাই r2, দুটোর মিলে আমি হোল কিউব লিখতে পারি। তাহলে এখানে দেখো এটা 1, এটা 2, 1 মানে আমি 1 এর কিউব লিখতে পারি, আর 8 মানে আমি 2 এর কিউব লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি r1 বাই r2, দুজন এটার মাথায় কিউব মানে হচ্ছে 1 এর 2 এর দুটোর মাথায় এখানে কিউব আছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো r1 বাই r2 হচ্ছে আমার কত 1 এর 2। ঠিক আছে, তোমরা এখানে বা দেবে, ইমপ্লাই চিহ্ন না দিয়ে বা দিতে পারো, তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, বা দিলাম। তাহলে এখান থেকে আমি r1টা বের করে রাখি। r1, আচ্ছা r2টা কত গুণ করলাম, r1টা কত গুণ করলাম, তাহলে 2r1 ইকুয়াল টু r2, বা আমি ঘুরিয়ে লিখতে পারি r2 ইকুয়াল টু, এই সাইডে নিচে করে দিচ্ছি, বা r2 ইকুয়াল টু 2r1 হয়ে গেল। এবার আমাদের প্রশ্ন কি ছিল, প্রশ্নে ছিল তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমি কি করে পাবো, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমি নিচে করতে পারি, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে নিচে লিখে আমরা একটু এখানটা এই পার্টটা লিখে নিই। সুতরাং প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল ভাগ দ্বিতীয় গোলকের, তোমরা পুরোটা লিখবে, আমি কমা দিয়ে দিলাম বোঝার জন্য, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত সেটা দেওয়া আছে। প্রথম গোলকের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বক্রতলের ফর্মুলা। কিন্তু আমার প্রথম গোলক তাহলে তার ব্যাসার্ধটা কত r9, সেটা হচ্ছে r1। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে 4 পাই r2 হবে, তাহলে r2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু করে আমি পাশে পাশে, আচ্ছা নিচে করে যাচ্ছি। তাহলে 4 দেখো এখানে 4 পাই উপর নিচে কেটে গেল, তাহলে রইল r1 বাই r2। তাহলে এখানে আমরা লিখবো r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। আচ্ছা, একই স্কেলে রাখার জন্য আমি নিচে আর নামছি না, আমি পাশে করে দিচ্ছি, তোমরা নিচে নিচে পরীক্ষা করবে। r1টা কত, r1টা r1 এর মতনই থাক, r1 স্কোয়ার। r2 জায়গায় আমি লিখতে পারবো তাহলে 2r1 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে r1 স্কোয়ার, নিচেরটা হোল স্কোয়ার মানে 2 এর উপরে কাজ করবে, r1 এর উপরে কাজ করবে। 2 এর উপর কাজ করলে কত হবে, 2 স্কোয়ার মানে 4, r1 এর উপরে কাজ করলে r1 স্কোয়ার। তাহলে উপর নিচে কাটলে কত, উপরে শুধু 1, নিচে 4। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত আসছে, অনুপাতটা আমার তাহলে লিখবো 1/4। ঠিক আছে, এটা ভাগের মতন করে আছে বলে এখানে ভাগের মতন করে আছে, উত্তর লেখার সময় হবে যেরকম চেয়েছে সেরকম লিখে দেবো। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল সেটা কত হলো 1:4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই আমরা অ্যান্সার লিখে দিলাম, কিন্তু এখানে আমার এমসিকিউ ছিল, টিক মারতে হবে। তাহলে আমার সঠিক উত্তর 1/4, 1:4। ঠিক আছে।
পরেরটা যাই। দেখো এটা কি বলেছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক। খেয়াল রাখবে এখানে কিন্তু নিরেট গোলক বলেছে, নিরেট গোলক না, অর্ধগোলক। তাহলে অর্ধগোলক হলেই সঙ্গে সঙ্গে অর্ধগোলকের ফর্মুলাগুলো মনে করে ফেলতে হবে। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। তো আমরা দেখবে আমরা আগের ক্লাসে অর্ধগোলকের সমগ্র তলের ফর্মুলাটা বলেছিলাম, একবার আমি ছোট্ট করে একবার বলে দিই। অর্ধগোলক মানে একটা বাটি, এবার সেটা কি নিরেট, নিরেট মানে একটা সলিড, পুরো ভর্তি লোহা আছে এখানে, ফাঁপা নেই। তাহলে ফাঁপা যেহেতু নেই তার মানে তুমি ধরতে পারো একটা বাটির উপরে ঢাকনা লাগানো, বা এই বাটিটা পুরো ভর্তি। তাহলে যদি পুরো লোহা দিয়ে ভর্তি থাকে তাহলে ওপরের পার্টটার ক্ষেত্রফল নেব। উপরের পার্টটার ক্ষেত্রফল কত, বৃত্ত, তাহলে হচ্ছে পাই আর স্কয়ার। আর আর এই পার্শ্বতলের যেটা বক্রতল অর্ধগোলকের ক্ষেত্রে সেটা হচ্ছে 2 পাই আর স্কয়ার। এটা আমরা বুঝিয়েছিলাম আগে অর্ধগোলক যখন বুঝিয়েছি, ওখানটা ভালো করে বুঝে নেবে আরেকবার। টোটাল হচ্ছে 3 পাই আর স্কয়ার। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, কার, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার। আটটা কি, আটটা হচ্ছে ব্যাসার্ধ। তো আমার এখানে ব্যাসার্ধটা কত দেওয়া আছে, 7। তাহলে আমরা ডিরেক্ট লিখবো, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি হয়, 3 পাই আর স্কয়ার। আরেক জায়গায় আমি ডিরেক্টলি 7 লিখে দেবো। ক্ষেত্রফলের ফর্মুলা কি, বর্গ হয়, এখানে কি আছে, সেমি আছে, তাহলে সেমি। তাহলে 3 পাই 7 স্কয়ার মানে 49। তাহলে 49 এর সঙ্গে এখানে ইন্টু করো, ইন্টু করলে পেয়ে যাবে বর্গ সেমি। এখানেও লিখে দেবো বর্গ সেমি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা, সি। ঠিক আছে, নিচেরটায় যাই। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে আয়তন কত। এটা আমাদের উপরে একটি অঙ্ক এইমাত্র করলাম, সেই টাইপেরই অঙ্ক কিন্তু উল্টোটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখানে পুরোটা এবার তাহলে লিখবো না। ঠিক আছে, শুধু আমি শর্টে করে ওই জায়গাগুলো লিখে দিচ্ছি, অ্যান্সারটা লিখে নাও, বুঝে নাও। হচ্ছে নিরেট গোলকের তাহলে আমার কি লাগবে, দেখো আয়তনের ফর্মুলা আমার কি লাগে, 4/3 পাই আর কিউব। ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে আর পরীক্ষায় পড়তে খুব সমস্যা হবে। তাহলে এখানে কি আমার আটটাই জানা নেই, তাহলে আটটা কি, আটটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাকে ব্যাসার্ধটা ধরে নিতে হবে, নাহলে আমি ফর্মুলাটা বের করতে পারবো না অঙ্কটা। তাহলে মনে করি নিরেট গোলকের দুটি নিরেট গোলক আছে, তাহলে একটা লিখবো প্রথম, একটা দ্বিতীয়। মনে করি প্রথম নিরেট গোলকের প্রথম ও দ্বিতীয়, একটা নতুন স্টাইল লিখছি। হ্যাঁ, মনে করি প্রথম ও দ্বিতীয়, তাহলে একবারে লেখা হয়ে যাবে, প্রথম ও দ্বিতীয় গোলকের নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে, এই ওয়ার্ডটা যেই তুমি দেবে সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে যথাক্রমে R1 ও R2। তুমি যেই এই যথাক্রমে ওয়ার্ডটা দেবে তখনই বোঝা যাবে যে প্রথমটার জন্য R1 আর দ্বিতীয়টার জন্য R2। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা মনে করি এটা ধরে নিলাম। এবার কি বলেছে আমাকে, বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা লিখতে হবে। তাহলে সুতরাং
প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল ভাগ দ্বিতীয় গোলকের, তোমরা পুরোটা লিখবে, আমি শর্টে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে বুঝতে আমাদের একটু তাড়াতাড়ি সুবিধা হবে। এখানে বা দেবে। প্রথম গোলকের বক্রতলের ফর্মুলা কি? 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার, আর তাহলে r স্কয়ারের জায়গায় আমি কি লিখে নেব? 4 পাই r স্কয়ার, আর নিচে হচ্ছে 4 পাই, তাহলে 4 পাই r স্কয়ার, এখানে হচ্ছে 4 পাই r2 স্কয়ার, এখানে r1 হবে, তাহলে সেটা হচ্ছে কত? 16/9। তাহলে এখান থেকে আমরা দেখো এইটা আমাদের 4 পাই কেটে গেল, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার, তাহলে এখান থেকে আমরা আবার আগের বারের মতো করব, এই জায়গাটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়াল টু 16/9। এবার 16/9টাকে আমি, তাহলে এখানটা দেখো আগে, r/r2 হোল স্কয়ার ইকুয়াল টু 4/3 এর হোল স্কয়ার। তো যেটা বুঝলাম r1/r2 হোল স্কয়ার গেল 4/3, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে r1 সাইডে করে দিই আমরা, তাহলে একটু এই সাইডটায় করি, একই স্ক্রিনে থাকবে, তাহলে সেটা হচ্ছে বা দিয়ে, আচ্ছা নিচে করি, দেখতে খারাপ লাগছে, তাহলে r1/r2 ইকুয়াল টু 4/3, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বা দিয়ে কোনাকুনি গুণ করি, তাহলে r1 ইকুয়াল টু কত হচ্ছে? 4r2/3, ঠিক আছে? এবার আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে আয়তন অনুপাত, তাহলে আমরা আয়তন অনুপাতটা আমরা এখানেই করব, ঠিক আছে? তোমরা নিচে করে পরীক্ষা হলে, তাহলে আয়তন অনুপাত, সুতরাং প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন ভাগ দ্বিতীয় গোলকের আয়তন। গোলকের আয়তন কত? 4/3 পাই r কিউব, আর দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই r2 কিউব, এটা r1 হবে। এবার দেখো তোমাদের ওপর নিচে সব কেটে যাচ্ছে, তাহলে এগুলো কেটে যাচ্ছে, যেগুলো এটা এর সঙ্গে এটা কেটে গেল, 3 সঙ্গে 3 কেটে গেল, পাইয়ের সঙ্গে পাই কেটে গেল, তাহলে পড়ে রইল কি আমাদের? পড়ে রইল r1 কিউব বাই r2 কিউব। এবার দেখো আমার কাছে r1 এর মানটা আমি এখানে বের করে রেখেছিলাম, তাহলে r1 এর জায়গায় আমি বসিয়ে দেবো 4/3 r2 তার হোল কিউব বাই r2 কিউব, তাহলে উপরটা ক্যালকুলেট করি, কিউবটা 4 এর উপরে কাজ করবে, 4 এর কিউব মানে 64, কিউবটা 3 এর উপরেও কাজ করবে, 3 এর কিউব মানে 27, কিউবটা r স্কয়ার 2 এর উপরেও কাজ করবে, r2 এর উপরে কাজ করলে কিউব, তাহলে এখানে হচ্ছে r2 কিউব, নিচে যেটা ছিল সেটা লিখে দিলাম। এবার দেখো উপর নিচে এটা কেটে গেলে কি থাকবে? 64/27, তাহলে এটা হচ্ছে 64/27। তাহলে এইটা যেহেতু আমরা ভাগের আকারে লিখেছি, তাই অ্যান্সারটা আমাদের ভাগের আকারে এসেছে, কিন্তু যখন অনুপাত লিখবো তাহলে প্রথম গোলকের আয়তন ইস্টু দ্বিতীয় গোলকের আয়তন কত? 64:27, ঠিক আছে? তাহলে আমরা এখানে উত্তর লিখে নেবো। সুতরাং গোলক দুটির আয়তন অনুপাত, বা আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং প্রথম গোলকের আয়তন ইস্টু দ্বিতীয় গোলকের আয়তন। কত হচ্ছে সেটা? 64:27, ঠিক আছে? এবার আমার যেহেতু এমসিকিউ ছিল, তাহলে আমরা এমসিকিউ হিসাবে আমরা প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম, তাহলে একের অ্যান্সারটা হবে, তাহলে এখানে ব্র্যাকেটে এখানটায় এক লিখে দিলাম, তোমরা টিক চিহ্ন দেবে বা উত্তর লিখে দেবে, ঠিক আছে? এটা মানে কিন্তু প্রথম গোলক, তোমাদের পুরোটাই লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরেরটা যাই। কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল
ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, এইখানটায় গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা অ্যাকচুয়াল ওর হবে, ওর 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হবে। আচ্ছা সরি, এটা ঠিকই আছে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আছে, তো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, আমরা জানি না, আমরা প্রথমে ধরে নেব, মনে করি গোলকটির ব্যাসার্ধ ধরে নেব ইকুয়াল টু আর, একক ধরে নেব। কেন? কারণ সব অ্যান্সারগুলো দেখো এককে লেখা আছে। ঠিক আছে, এবার প্রশ্ন অনুসারে কি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে সেটা জানতে হবে। তো আমরা একটা কাজ করি, এখানে আমরা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা লিখে নিই। তাহলে নিরেট গোলকের, সুতরাং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর কি আয়তন লাগবে আমার, তাই তো? সুতরাং নিরেট গোলকের বক্রতল, না এটা হচ্ছে আয়তন, আয়তনটা কি হচ্ছে আমরা জানি 4/3 পাই আর কিউব ঘন একক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা বর্গতে আছে, এটা ঘনতে আছে, তাহলে এই দুটো সমান হতে পারে না। ঠিক আছে, কিন্তু প্রশ্নে বলা আছে দুজন সমান, কিন্তু প্রশ্নে কি বলা আছে সমান, কি তাদের সাংখ্যমানটা সমান। সাংখ্যমান মানে মনে করো বক্রতলের ক্ষেত্রফলটা মনে করো 3 বর্গ একক, আর আয়তনটাও 3 ঘন একক। তাহলে একক বিহীন যে পোর্শনটা, তার মানে সেটা এটা এককটা ছেড়ে দিলে যে পোর্শনটা সেটাই হচ্ছে তার সাংখ্যমান হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের গোলক বক্রতলের ক্ষেত্রে সাংখ্যমান কোনটা, সেটা হচ্ছে এইটা, আর আয়তনের সাংখ্যমান কোনটা, সেটা হচ্ছে এইটা। বুঝতে পারলে? তাহলে এই দুটো সমান, প্রশ্ন অনুসারে এই দুটো সমান। তাহলে প্রশ্ন অনুসারে 4 পাই আর স্কয়ার, আর কোনটা সমান 4/3 পাই আর কিউব। এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে আরের মানটা বের করতে হবে। বা দিই, একটু ভালো করে দেখো, এখানে 4 পাই, এখানে 4 কেটে গেল। কোনো গুণটা করে নিই আমি, 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা ইন্টু 3 আছে আর কিউব। তাহলে এখান থেকে আমাদের 4 কেটে গেল, পাইটা কেটে গেল দুপাশ থেকে। এবার হচ্ছে এখানে আর স্কয়ার, এখানে আর কিউব, তাহলে আর স্কয়ার আর কিউব। আচ্ছা একটা লাইন করে নিই আমি, তখন বুঝতে সুবিধা হবে। তাহলে 3 ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে আর কিউব, আর স্কয়ারটাকে নিচে নামালাম। এবার দেখো আর স্কয়ার যদি কাটে, আর স্কয়ার আরো ভেঙে করি, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এইখানটা দাঁড়াও, ওইখানে আর কিউব আছে, এখানে আর স্কয়ার আছে, তাহলে আমি আরেকটু ভেঙে নিই। আর কিউব মানে আমি কি লিখতে পারি, আর স্কয়ার ইন্টু আর, নিচে আর স্কয়ার। ঠিক আছে, এইবার দেখো কাটলে তোমরা বুঝতে পারবে ভালো। এটা কেটে গেল, এই পাশটা আমার পুরো রইল 3, তাহলে এই দিকটা আর। ঠিক আছে, তাহলে বা ঘুরিয়ে লিখি আমরা, তাহলে আর ইকুয়াল টু 3। তাহলে উত্তরটা আমাদের কি হবে, উত্তরটা আমাদের হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কত, তাহলে নির্ণয় ব্যাসার্ধ সমান সমান 3 একক। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার তাহলে আমি উপরে চলে যাই, এখানে আমার অ্যান্সার এখানে
3 একক সি একটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে আমি সি তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের আসছে সত্য মিথ্যা। তাহলে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা হবে সত্যি না মিথ্যা জিজ্ঞেস করেছে। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ প্রথমে আমি ধরে নিচ্ছি নিরেট গোলকের ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে আর। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ প্রথম অবস্থায় মনে করো আর, দ্বিতীয় অবস্থায় দ্বিগুণ যদি করি তাহলে কত হয়ে যাবে সেটা 2r। প্রথম অবস্থায় যদি ব্যাসার্ধ আর হয়, এটা প্রথম অবস্থায়, যেহেতু সত্য মিথ্যা আমি আর বেশি লিখছি না, তোমরা বুঝে নাও, বারবার করে শোনো দরকার হলে। তাহলে প্রথম নিরেট গোলকের ব্যাসার্ধ কত, প্রথম অবস্থায় কত আর ধরেছি, দ্বিগুণ হলে কত হবে 2r। তাহলে আয়তনটা কি চেঞ্জ হবে সেটা জিজ্ঞেস করছি। প্রথম অবস্থায় আয়তনটা কত, প্রথম অবস্থায় আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, আমি এটা লিখে নিচ্ছি। যেহেতু আয়তনটাকে আমি ভি দিয়ে লিখছি, v1 লিখে দিলাম, এটা হচ্ছে প্রথম অবস্থায় আয়তন। ঠিক আছে, প্রথম অবস্থায় আয়তন। ঠিক আছে, বোঝা গেল। এবার দ্বিতীয় অবস্থায় আয়তন, তাহলে দ্বিতীয় অবস্থায় আয়তন, সেটাকে আমি নাম দিলাম v2। ঠিক আছে, ব্র্যাকেটে এরকম লিখলে ইকুয়াল টু এখানে দেওয়ার দরকার নেই। তাহলে এটা v2, তো সেটা ইকুয়াল টু কি হবে 4/3 পাই আর কিউব, আর এর জায়গায় এখানে কি লিখবো, আরটা আমার কত 2r। তাহলে 4/3 পাই, এখানে 2r এর জায়গায় লিখবো 2, তাহলে 4 8। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে এটা 4/3, তাহলে এটা 8 ইন্টু ঘুরিয়ে লিখছি একটু, এইভাবে লিখলাম। ঠিক আছে, এবার তাহলে কি বলেছে, বলেছিল দ্বিগুণ হবে, আমার এখানে কগুণ হয়ে যাচ্ছে 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু দেখো 8 গুণ প্রথম অবস্থায় আয়তন। ঠিক আছে, তো দ্বিতীয় অবস্থায় আয়তন সেটা কি 8 গুণ প্রথম অবস্থায় আয়তন, আমার এখানে বলেছিল দ্বিগুণ, দ্বিগুণ হবে বলেছে, সরি এখানটায় বলেছিল আয়তন দ্বিগুণ হবে, কিন্তু আয়তন অ্যাকচুয়াল কত গুণ হয়ে গেল 8 গুণ হয়ে গেল, তার মানে এই জিনিসটা সত্য নয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে মিথ্যে বা মিথ্যা। ঠিক আছে, তাহলে পরেরটায় যাই, কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এর অনুপাত। দুটো অর্ধগোলকের বক্রতলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত এত হবে। তাহলে অর্ধগোলকের বক্রতল, তাহলে অর্ধগোলকের প্রথম বক্রতল 4 পাই, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে প্রথম যে অর্ধগোলকটা তার বক্রতলের ক্ষেত্রফল কত 2 পাই r1 স্কয়ার, আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 2 পাই r2 স্কয়ার। এবার এটার অনুপাত কত বলেছে, তাহলে 2 পাই r1 স্কয়ার ভাগ 2 পাই r2 স্কয়ার ইকুয়াল টু 4/9। তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত জিজ্ঞেস করেছে, সেটা করবো আমরা এখান থেকে। তাহলে এটা কেটে গেল, তাহলে প্রথমটা হচ্ছে r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়াল টু 4/9। আমরা এই টাইপের অঙ্ক একটু আগে করেছি, তাহলে বা দাও, পরের লাইনে যাই বা, তাহলে এটা হচ্ছে r1 বাই r2, দুটোর উপরে হোল স্কয়ার লাগাবো, দুটোর উপরে স্কয়ার আছে। এখানে দেখো এটা কত 2 স্কয়ার, এটা 3 স্কয়ার, 2/3 তার হোল স্কয়ার হচ্ছে r1 বাই r2 তার হোল স্কয়ার। তাহলে r1 বাই r2
ইকুয়াল টু 2/9 2/3। তাহলে R1 ইস টু R2 কত, সেটা হচ্ছে 2:3। দেখো প্রশ্ন তো দেওয়া আছে 2:3 হবে, আমার এখানে তাই এসছে, তার মানে আমরা এইটা সত্য। ঠিক আছে, তাহলে আমরা এখানটা সত্য লিখে দিতে পারবো। বুঝেছো? আচ্ছা, পরেরটা যাই। শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কি বলেছে? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তল বিশিষ্ট শুধু গোলকই একটা আছে, যার একটি তল আছে, একটি তল। তাহলে এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটি হবে গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা সমতল থাকে? এটা বাট এরকম একটা সমতল থাকে, এটাই সমতল বলেছিলাম আমি আগের ক্লাসে। তাহলে এটা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রে কত হয়? 3πr² হয়, কিন্তু এখানে আরটা কত, ব্যাসার্ধটা কত, 2r বলেছে। তাহলে এটা হচ্ছে 2r এর হোল স্কোয়ার হবে। তার মানে অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে 3π, 2 এর উপরে স্কোয়ার করবে আর r এর উপরে স্কোয়ার করবে, 3 4 12πr²। তাহলে এটা অ্যাকচুয়াল উত্তর হবে এখানটা 12। বোঝা গেছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের এই ক্লাস পর্যন্ত হয়ে গেল।